আরে অনেক তখন ঠিক আছে বুঝে গেছেন তো? হ্যাঁ 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 রেকর্ড চালু আছে আমার। নমস্কার। আজকের পডকাস্টে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কেশিয়ারি বিধানসভা এলাকার সিপিআইএম প্রার্থী মলিনা মুর্মু। মলিনাদি, স্বাগত আজকের অনুষ্ঠানে এবং আমাদের স্টুডিওতে। আমরা সরাসরি চলে যাই প্রশ্নে একেবারে। মলিনাদি, এই বামপন্থী সংগঠনের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? বাম দলের যুক্তটা এটা আমার শৈশব থেকেই বলবো। আমি ছোটোবেলা থেকেই দেখেছি বাবা সিপিএম করতেন। আমি ওই এলাকা থেকে, ওই বাড়ি থেকে উঠে এসেছি। আমার শিক্ষা জীবনে কলেজ লাইফ যেটা, ওটা আমার এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। তারপরে আমার মেয়েদের তো বৈবাহিক সূত্রে একটা জায়গায় যেতে হয়। আমি বৈবাহিক সূত্র যে ফ্যামিলির সঙ্গে যুক্ত হলাম, ওখানে এসে আমার শ্বশুরমশাই, আমাদের কমরেড মহেশ্বর মুর্মু, আমি ওই বাড়ির ছোট পুত্রবধূ। তো উনি আমার মূলত আদর্শ। কারণ আমি দেখেছি যখন এসছি, ওনাকে বাম সমর্থিত সিপিএম করে কঠোরভাবে একদম সিপিএমের একজন নেতা হিসাবে উনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন। উনি ওনার ওই পদ রেখে আজ পর্যন্ত কিন্তু উনি আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছেন। তাই ওনাকে দেখেই আমার এই পথ চলা, এখনও পর্যন্ত চলা, উনিই আমার আদর্শ। আপনার পরিচয় সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, আপনার পরিবারে আরেকজন, তিনি কিন্তু গতবারের নির্বাচনে অন্য দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন। একই পরিবারে ভিন্ন মত কিভাবে? মতাদর্শ তো অনেকের ভিন্ন ভিন্ন হয়। আমি এই মতাদর্শে বিশ্বাসী হয়েছি, তাই আমি এখনও পর্যন্ত এই রাস্তায় আছি। মতাদর্শ তো কেউ কাউকে বলতে পারে না, সবাই ব্যক্তি ভিন্ন হয়, মতাদর্শ ভিন্ন হতেই পারে। আচ্ছা, এই ভিন্ন মতটা কি আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি করে? না, পারিবারিকভাবে সেভাবে কোনো সমস্যা হয়নি। কারণ আমাদের যেটুকু বাড়ির অনুষ্ঠান কিংবা যেটুকুই হোক, সব তো আমাদের একসঙ্গেই করতে হয়। ওদিক থেকে কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি। মানে রাজনীতিটা বাড়ির না, মধ্যেই বাড়ির থাকে, মধ্যে না, না, যা ওটা হয় রাজনীতি বাইরে। রাজনীতি থাকবে, আর বাড়ি তো বাড়িতেই এটা থাকে। একটা অবশ্যই দৃষ্টান্ত একটা পরিবারের। যাই হোক, একদম। ভালো লাগলো। আপনাদের অঙ্গীকারপত্রের প্রথমে রয়েছে সুবর্ণরেখার ভাঙন রোধ। 34 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় হয়নি কেন? আমরা বাম সরকার চেষ্টা করেছিল, তাই ওই প্রকল্পের জন্য দীর্ঘদিন লড়াই করে ওটা আনার চেষ্টা করেছিল। সেই কাজ শুরুও হয়েছিল, আমরা দেখেছিলাম। এখনও পর্যন্ত ওই সব যে কাজটা শুরু হয়েছিল ওটা কিন্তু দাঁড়িয়ে আছে, ওই ভিতগুলো এখন দাঁড়িয়ে আছে। কিন্তু সরকার বদলের কারণে ওই কাজ সম্পূর্ণ হয়নি। আমরা চেয়েছিলাম ওই নদী ভাঙন যাতে রোধ হয়, ওই এলাকার মানুষরা যাদের যে রায়ত জায়গা আছে ওইগুলো না ওই নদীর জলের সঙ্গে মিলিয়ে না যায়। আমি ওই এলাকায় গেছিলাম, ওখানে দেখলাম, ওই মানুষের কথা শুনলাম। ওনারা বলছেন যে আমাদের এই এলাকায় অনেকের বাড়ি জলের তলায় চলে গেছে, ওই জায়গা থেকে উঠে আসতে হয়েছে। তো যদি হতো সত্যিই ভালো হতো, কিন্তু এই সরকার করেনি, সেই দায়িত্ব আমাদের না। আমরা চেষ্টা করেছিলাম। বলতে চাইছেন আপনারা যদি আরও কিছু সময় ক্ষমতায় থাকতেন তাহলে এটা বাস্তবায়ন হতো। কাজ তো শুরু হয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম যাতে কাজটা সম্পূর্ণ হয়। কিন্তু সরকার বদল হয়তো হাতে সব থাকে না। ওটা যে সরকার এখন চলছে, ওনার বেশি দায়টা বর্তায়। আপনারা বরাবর বলেন বিজেপি সাম্প্রদায়িক, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। তাহলে বাকি দলগুলোর সাথে জোট হলো না কেন? আপনারা গতবারে কংগ্রেসের সাথে জোট করেছিলেন, এবারে কি হলো? আমরা প্রথমত যখন আমাদের নির্বাচন ঘোষণা হয়, তার আগে চেষ্টা করেছিলাম যে এই সাম্প্রদায়িক দল কিংবা দুর্নীতির যে সরকার চলছে কেন্দ্র রাজ্য দুটোতেই, ওই জায়গা থেকে সরে আসার কিংবা সবাইকে একজোট হয়ে কাজ করার আমরা বলেছিলাম। কিন্তু দেখুন, রাজনীতিতে তো সবার বিভিন্ন রকম মতামত থাকে, ওনারা আসতে চাননি, তাই এটা হয়নি। কিন্তু আমরা চেয়েছিলাম যে একজোট হয়ে কাজ করার। কংগ্রেসের সঙ্গে? শুধুমাত্র কংগ্রেস বলবো না, বিভিন্ন সব আর যে দল আছে সবার সঙ্গে কথা হয়েছিল। এই তো নির্বাচন ঘোষণার আগে একটা ব্যাপার থাকে, একটু যোগাযোগের হয়েছিল, যাতে আমরা এই সাম্প্রদায়িক বলুন, দুর্নীতিবাজ বলুন, এই সরকারের সঙ্গে লড়াই করার জন্য। তো ওনারা ভেবেছেন হয়তো একা লড়ে ওনারা লড়তে পারবেন, আর আমাদের লড়াই সর্বদাই ওই দুর্নীতি সাম্প্রদায়িক এর বাইরে। আমরা চাই খেটে খাওয়া মানুষের, প্রান্তীয় মানুষের কথা উঠে আসুক, এই লড়াই আমাদের।
পরের প্রশ্ন, প্রতিটি গ্রামে আপনাদের সিপিআইএমের সমর্থক এখনও রয়েছেন, তাদের কাছে পৌঁছে কি ভোট আদায়ের যে কৌশল আপনারা সেই প্রচেষ্টা চালাচ্ছেন এখনো? আমি বলছি আপনাদের সেই পুরনো সহকর্মীদের পাশে পৌঁছতে পারছেন? আমাদের প্রচার, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে একদম মানুষের ডোর টু ডোর যাকে বলে, একদম তার কাছে যাওয়া। কারণ একটাই 15 বছরের একটা সরকার চলার ক্ষেত্রে অনেকে কোণঠাসায় এমন অবস্থা হয়েছে, লোকটা কথা বলতে ভয় পাচ্ছে, হয়তো আমার সমর্থিত কিন্তু কথা বলতে ভয় পাচ্ছে। এটার প্রমাণটা আমরা পাচ্ছি যখন পাশে দেখতে পাচ্ছে আমাদেরকে, ওনার যে অনুভূতিটা চোখের জল দিয়ে চলে আসছে, এটা খুব করে আমাদের কাছে টানছে। তাই আমরা চাইছি এলাকায় একদম সবার কাছে নিবিড়ভাবে পৌঁছে যাওয়ার জন্য। এই জন্য আমাদের পারিপার্শ্বিক যে আমার কেশারি এলাকার সব জায়গায় যতটা সম্ভব একদম মানুষের কাছে যাওয়া, বাড়ি বাড়ি যাচ্ছে একদম বাড়ি বাড়ি। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এখন দেখি যে ভোট প্রচারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কি করছেন, কারো দাড়ি কেটে দিচ্ছেন, কারো কাঠ মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন, বাড়িতে রান্না করে দিচ্ছেন, মুড়ি ভেজে দিচ্ছেন। আপনাকে বা আপনার দলের কাউকে এভাবে করতে তো দেখা যায়নি। আপনারা তো সেই পুরনো সিস্টেমে পড়ে থাকলেন, কি করে ভোট পাবেন? একদিন ট্রাক্টরে চড়ে কিংবা একদিন রান্না করে একদিন কাঠটা বয়ে দিয়ে দাড়িটা কেটে দিয়ে ওই মানুষের কি পুরো সমস্যার সমাধান হয়? আমরা মনে করি বামপন্থা যে আমরা যা বিশ্বাস করি, আমরা কখনোই মনে করি না কারোর সমস্যা শেষ করতে হলে এইটাতে সমস্যা শেষ হয়। ওই মানুষের ভেতর থেকে মানে একদম ওনার যে মূল সমস্যাটা কি ওখানে যাওয়ার, এইটুকু তো অনেকেই করছেন, হয়তো ভাবছেন এটা করলে মানুষের কাছে ভালো একটা ব্যাপার, মানে উনি নিজেকে তুলে ধরবেন। কিন্তু আমরা বলছি না, এইভাবে তুলে ধরে তো আমার লাভ নেই। আমার হচ্ছে মানুষটা কীভাবে ভালো থাকবে, ওনার ভবিষ্যৎ কোন দিকে যাবে, ওই নিয়ে কথা বলার। তাই আমরা ওইটাতে বিশ্বাসী না। আমরা চাই মানুষের কাজ, যে যার কাজ যে যার জায়গায় করবে, কিন্তু ওনার যে সমস্যা যেটা ওটা নিয়ে কথা বলার। তাহলে বলতে চাইছেন ওগুলো একটা সোশ্যাল মিডিয়া স্টান্ট, মানে দ্রুত প্রচার পাওয়ার একটা কৌশল, যেটা আপনারা সেই পথ অবলম্বন করছেন না। আপনারা যেমন প্রচার করেন সিম্পল, সেভাবেই প্রচার সারতে চাইছেন। হ্যাঁ, ওটা ওনারা হয়তো ভাবছেন তাতে হয়তো ওনাদের লাভ আছে, কিন্তু আমরা মনে করি এটাতে মানুষের কাছে সোশ্যাল মাধ্যমে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার একটা কৌশল। কৌশল একদম এটাতে মানে এতে মানুষের কোনোভাবেই তার কী বলবো, মানে ওনার যে সমস্যা দূরীকরণ আমাদের মতে হয় না, হবে না, কখনোই হবে না ওটা। আমরা বিভিন্ন সময় দেখেছি আপনাদের অনেক একদম পিওর বামপন্থী নেতারা দল বদলে ফেলছেন, অন্য দলে চলে যাচ্ছেন। তো কেন? বামপন্থীরা তো সাধারণত দলকে ভালোবেসে পড়ে থাকেন। এখন এই সময় আমরা দেখছি যে ভোট এলে বা ভোটের ঠিক আগে আগে তারা দল চেঞ্জ করে দিচ্ছেন, এরকম অনেক উদাহরণ আছে। কি বলবেন? দেখুন, একটা যিনি বামপন্থী ওই মতাদর্শে যিনি মতাদর্শিত হবেন, উনি কখনোই চাইবেন না যে আমি এই দল থেকে ওই দলে চলে যাই। কারো কাজ করতে গেলে কোনো রং পাল্টাতে হয় না প্রথমত। আর যারা কিংবা যিনি যাই বলুন না কেন, ওনারা আজকে দল পাল্টেছেন শুধুমাত্র আমার মতে মনে হয় নিজেদের সুবিধার্থে। আর আমরা বামপন্থীরা সবসময় আমাদের যতটুকু আজকে যা মানুষের জন্য কাজ করা কিংবা আমাদের যে পার্টির চলে সবটাই কিন্তু ফান্ডে চলে। আমরা এখনও কিন্তু ওই মানুষের কাছে চাঁদা নিয়ে পার্টি করাতে বিশ্বাসী। আমাদের ওভাবে কোনো কোথাও থেকে কোনো ফান্ড আসার ব্যাপার নেই যে আজকে আমাদের একটা ঝান্ডা কিনতে হলেও কিন্তু হাতের থেকে টাকা আমাদের যে চাঁদা তোলা হয় ওখান থেকেই করতে হয়। এজন্য আমাদের কোনো এক্সট্রা কোথাও থেকে টাকা পাওয়া যায় না। আর এটা আজকে না, বিগত 15 বছর আগেও যখন আমাদের বাম সরকার চলছিল এই রাজ্যে, তখনও কিন্তু আমরা যখন পার্টিটা চালাতাম সরকারের টাকা দিয়ে চলতো না। ওটার জন্য আমাদের তখনও কিন্তু ওই যেটা ওই চাঁদা ব্যাপার ছিল, ওই ব্যাপারটা ছিল, এখনও আছে ওটাই, ওটা দিয়েই আমাদের সরকার চলে। তো যারা চেয়েছেন যে এইভাবে হয়তো ওনাদের চলবে না, তাই ওনারা চলে গেছেন। তো ওনারা হয়তো ভেবেছেন ওই মতাদর্শে গেলে ওনাদের লাভ হবে। আর যারা রয়ে গেছেন ওনারা ভাবছেন হয়তো এটাতে যারা রয়ে গেছেন তারা পার্টিকে ভালোবেসে রয়েছেন একদম। বর্তমান যে সরকার, সেই সরকার তো অনেক উন্নয়ন করেছে, রাস্তা করেছে, ড্রেন হয়েছে, বাড়িতে জল পৌঁছে গেছে। আমরা দেখেছি রাস্তার মোড়ে মোড়ে সোলার লাইট স্থাপন হয়েছে।
তারপরেও আপনাদেরকে ভোট দিবে কেন? আপনি শুরু করলেন রাস্তা দিয়ে। আমি যতটুকু আমার কেশারি এসটি বিধানসভা যেটা, এই এলাকায় যতটুকু এলাকা আমি গ্রামে একদম আমাদের তো প্রথম চলছে ডোর টু ডোর যাওয়া, মানুষের সঙ্গে একদম নিবিড়ভাবে কথা বলা। তো আমি যতটুকু গেছি, রাস্তার কথাটা আমি যেখানেই শুনেছি ওনারা বলেছেন এই রাস্তা কিন্তু বাম আমলের রাস্তা। এখানে আমাদের কোনোভাবেই ছোঁয়া পড়েনি। কারণ এই রাস্তায় এই সরকার যখন আসে ভোট চাইতে আসে তারপরে আসে না। তাই ওই রাস্তা কিন্তু আমি এমনও কিছু রাস্তা হয়েছে মানে কাদা পেরিয়ে যেতে হয়েছে। ওই রাস্তা কোনোভাবেই উন্নত হয়নি। এমনকি কিছু বাড়ি গেছি ওনারা বলছেন, "আপনারা এখানে এসছেন? আমাদের এখানে কেউ আসে না।" কেন যেসব জায়গায় আপনি প্রচারে যাচ্ছেন সে রাস্তাগুলো দেখছেন না ঢালাই হয়েছে? ঢালাই রাস্তা দিয়ে হাঁটছেন। মোরাম তো আপনার সমসাময়িক মানে আপনাদের বাম বাম আমলের ছিল। এখন তো সব জায়গায় ঢালাই হয়ে গেছে। এখন তো আর মোরাম কোথাও পড়ে না। মোরাম ছিল, কিন্তু ওই মোরামের এমন ভিত ছিল যে ওই ভিত কিন্তু এখনও স্ট্রং, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওই ঢালাই যেটা হয়েছে আজ থেকে ১ বছর আগে বলবো কিনা ১ মাস আগে বলবো, ওটাও কিন্তু ভেঙে গেছে। ওটার কোনো মেরামতির কোনো মানে প্রকল্প কিংবা ওনাদের যে ব্যবস্থাপনা ওটা কিন্তু নেই। হুম। মানে ঢালাই রাস্তাগুলো সেভাবে ওই ঢালাইটা যে হচ্ছে, ঢালাইটাতে সিমেন্টের কি মান, ওখানে রড পড়ছে না বাঁশ পড়ছে, ওটাতে কতটা দুর্নীতি হচ্ছে, কত টাকা নেতার পকেটে ঢুকছে, কোন টাকাটা খরচ হচ্ছে, এটা কিন্তু ওই এলাকার মানুষ বলতে পারে না। এই কথা আমার না, এলাকার মানুষের কথা। যে ওনারা বলছেন এই এলাকায় কাজ হচ্ছে কিন্তু আমরা জানতে পাই না কত টাকার কাজ হলো না হলো। যেটা বাম আমলে ছিল কিনা মোরাম রাস্তায় হয়েছে কিন্তু সব জায়গায় সমান হয়েছে। যেটা কাজ হতো ওই যে এলাকার কাজ ওই এলাকার মানুষ জানতে পারতো যে কত টাকার প্রকল্প এসছে, কত টাকার কাজ হচ্ছে, এই কথা। কিন্তু এখন একটা রাস্তা হয়ে যাচ্ছে, কত ফুট হবে, কতটা সিমেন্ট পড়বে, কতটা গুটি চিপস যেটা বলা হয়, কিংবা রড পড়বে না বাঁশ পড়বে, ওনারা জানতে পারে না। সে কি মলিনাদি আপনার বোর চোখে পড়ে না? আমরা তো বিভিন্ন জায়গায় খবর করতে গিয়ে রাস্তাঘাটের খবর করতে গিয়ে দেখেছি রাস্তায় বোর্ড লাগানো থাকে, তাতে কত টাকার কাজ হয়েছে কি হয়েছে সব তো ডিটেলস দেওয়া থাকে। আপনি বলছেন বোর্ড দেওয়া নেই। বোর্ড লাগা থাকে, কিন্তু একটা এলাকায় শিক্ষিতর পরিমাণ তো একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। কিংবা গ্রামে যে খেটে খাওয়া মানুষটা ওই বোর্ড দেখতে যায় না। একটা গ্রামে বৈঠক হলে উনি ওখানে বসে যেটা শুনতে পান ওই বোর্ডে দেখা যায় না। এটার প্রমাণ আমি নিজে থেকে পেয়েছি। একটা আমাদের এলাকায় গেছিলাম আমি আমি কোনো উদ্দেশ্য করে নাম বলবো না। একটা লাইট বসে, এখন সব সোলার লাইট বসছে না, লাইট বসেছে। তো ওখানে দাঁড়িয়েছি, গ্রামের লোক সবাই এসছেন কথা বলতে। তো হঠাৎ আমার চোখে পড়লো, আমারও তো চোখে পড়েনি এটা যে এই লাইটগুলো তো দাম হতে পারে। হঠাৎ লাইটের দাম পড়লো আমার চোখে, যে দেখলাম আচ্ছা আপনাদের লাইটটা কত দাম পড়েছে এই লাইটটা খরচ মানে করতে, আপনারা কি জানেন? ওনারা বললেন, "না, না, ও তো আমরা দেখি না। আর ও আসে করে দিয়ে চলে যায়।" তখন বললাম, "আপনাদের লাইটটা করতে দাম পড়েছে এখানে ৫০০ টাকা কম ১,০০,০০০ টাকা।" কারণ ওনাকে যদি আমি বলতাম ৯৯,৫০০ টাকা, উনি হয়তো ওটা বুঝতে পারতেন না। যখন আচ্ছা, বললাম ১,০০,০০০। ৫০০ টাকা কম ১,০০,০০০, উনি অবাক হয়ে ভাবলেন। উনি আমাকে নিজে থেকে প্রশ্ন করলেন, "কি বলো মা?" মানে আমাকে মা হয়ে কথাটা বললেন যে, "এই লাইটে এত টাকা লেগেছে? কিন্তু আমাদের তো বাড়ি এসছে ১,২০,০০০। তাহলে একটা লাইট যদি এত টাকা খরচ হয়, তাহলে আমি বাড়িটা করব কী করে?" প্রশ্নটা কিনা ওই মানুষটাই করলেন আমাকে। তো এই জায়গাটাতে বোর্ডটা কতটা কাজ করবে, আমি যেখানে কথা বলে দেখলাম, ওখানে তো কোনোভাবেই দেখলাম বোর্ডের কোনো আ ভূমিকাই নেই। তো সেক্ষেত্রে মানে একটা গ্রামে একটা লাইট বসছে ১,০০,০০০ টাকায়। হ্যাঁ, ৫০০ টাকা কম ১,০০,০০০ টাকা। মানে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা একটা বাথরুম পর্যন্ত হবে না। পায়খানা বাথরুম তো আপনি বেশি করেই বললেন। যে টাকাটা এসছে ও টাকাটাই একটা গ্রামের দিকের মানুষের কথাই বলবো আমি। ওনারা বলছেন এটা গোয়াল ঘর হয় না। একটা ছাগল যে দুটো রাখবো সেই ঘরটাই হচ্ছে না। তো সেই ঘরটা আর করবো কী করে? মলিনাদি বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে কি কি বিষয়গুলো নিয়ে কথা বলছেন? কি কি শাসক দলের অনুন্নয়ন চোখে পড়ছে যেগুলো আপনারা ভোটারদের মোটিভেট করছেন ওইগুলো তুলে ধরে? কি, কি বিষয় বলতে গেলে ১ম এ বললাম আমরা কি, কি করেছি। আজ থেকে বিগত ১৫ বছরে যখন বাম সরকার এই রাজ্যে ছিল, আমরা কি করেছি এই কথাটা ১ম উঠে আসছে। প্রথমত আসছে এখানের যে আমাদের মার্কেট কমপ্লেক্স, এটা কিন্তু সিপিএমের সময় হয়েছে। কেশিয়াড়িতে। কেশাটিতে, হ্যাঁ। আমাদের যে অডিটোরিয়াম এখন বিভিন্নভাবে মানুষ মানে সাহায্য কিংবা সহযোগিতা কিংবা বলবো ওনাদের উপকার, সবটাই বলবো যেটাই হোক, হচ্ছে ওটা কিন্তু বাম আমলেই
তৈরি। পঞ্চায়েত সমিতির ইনকাম হচ্ছে এখান থেকে। একদম এবং- একদম। এবং অন্যান্য দলগুলো তো চুটিয়ে সভা করছে রোজ রোজ। সেটা তো হচ্ছে, সঙ্গে আমাদের এলাকার মানুষও অনেকভাবে উপকারিত হচ্ছে, বিয়ে বাড়ি বিয়েবাড়ি। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ওখানে। তারপর আছে আমাদের এই এলাকার বিনোদনের জায়গা কিংবা বলবো বাচ্চাদের জন্য একটা যে জায়গা প্রত্যুষা পার্ক, হুম, ওই যে জমি অধিগ্রহণ ওটাও কিন্তু আমাদের সিপিআইএম সরকার সময় হয়েছে। আচ্ছা, ওটা কি পার্কের জন্য অধিগ্রহণ হয়েছিল? হ্যাঁ, ওটা পার্কের জন্যই হয়েছে, কিন্তু পার্কটা হয়ে ওখান থেকে ইনকামটা কিন্তু করছে আমাদের যে চলিতমান সরকার ওনারা করছেন। আচ্ছা, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যেটার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছিল, শুরুও করা হয়েছিল কাজ, যাতে আমাদের যানজটটা কমে যায়, কিন্তু ওটা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে কি একদমই চালু হয়নি, ওখানে কোনোভাবে কাজকর্ম হচ্ছে না। আর এই দুধে বুধে যে আমাদের দুধ প্রকল্প যেটা, ওটা কিন্তু বাম আমলেই হয়েছে। তারপর আসছে আমাদের কলেজ, মানে আমাদের এই এলাকার ছেলেরা কিংবা উম, মানে বিভিন্ন এলাকার ছেলেরাই যাতে একটু শিক্ষিত, একটা আলাদা জায়গায় যাওয়ার জন্য একটা আলাদা পথ, পলিটেকনিক কলেজ, ওটা কিন্তু বাম আমলেই তৈরি হয়েছে। এগুলো হয়েছে বললাম আমি। তার এখন আমরা যা করতে চাইছি তার মধ্যে তো একটা প্রথমেই বলেছি সুবর্ণরেখা নদী ভাঙন, যেটা ওটার জন্য আমরা ব্যারেজ করতে চেয়েছিলাম, কাজও শুরু হয়েছিল। তো সেটা ব্যারেজটা হলে আজকে ওই এলাকার মানুষের যে চাষবাসের ব্যাপার অনেকটাই বেড়েছে, ওখানে ক্ষমতা এলে আপনারা ওটা পুনরুদ্ধার করতাম। হ্যাঁ হ্যাঁ, তাতে ওই এলাকার মানুষের যে কৃষিকাজ ওটা তো বাড়তো, তার সঙ্গে আবার বিভিন্ন রকমের ব্যবসা কিংবা শিল্প বেড়ে উঠতো, অনেকে ওখানে কর্মসংস্থান হতো, একদম ওটা হতো। আর যেটা আছে আমাদের মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো, বেলমুলা থেকে বেলমুলা নদীঘাট থেকে উড়িষ্যার রাজনগর ব্রিজ নির্মাণ, ওটা খুবই প্রয়োজন ওটা। আর রেল লাইন, বেলদা যে রেল লাইন আছে ওটার ফ্লাইওভার, ওই বেলদাটা আমাদের এলাকায় না পড়লেও কিন্তু ওই ফ্লাইওভারটা হলে আমার কিশোরীর সামগ্রিক বলছে। হ্যাঁ হ্যাঁ, সামগ্রিক হলেও কিন্তু বেশিরভাগটা আমার কিশোরীর লোকই উন্নতি। কারণ ওখানে এমনও হয়েছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অনেকে মারা গেছেন, আপনার চ্যানেল থেকেই শুনেছি খবরগুলো। একটা অসুস্থ রোগী যার ইমিডিয়েট দরকার চিকিৎসার, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে কখন গেটটা খুলবে। আমাদের কুকাই বিষ্ণুনগর যে আমরা বাইপাসটা করতে চেয়েছিলাম, কাজও শুরু হয়ে গেছিল, কিন্তু আমাদের চলতি যে সরকার অনেকটাই শুরু হয়ে গেছিল কাজ, কিন্তু যদি চাইতেন এই দীর্ঘ 15 বছরে কাজটা শেষ হয়ে, এই এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা রাস্তায় বেরিয়ে আমরা একটা চিন্তায় থাকি যে লোকটা আমার ঠিকঠাক ঘরে আসবে কি না, কারণ এত যানজট বেড়েছে, এত গাড়ি ঘোড়া বেড়েছে। ওটা হলে এই জায়গাটাতে অনেকটা নির্মূল হতো আমাদের। আমাদের এই এলাকা কৃষি নির্ভর এলাকা, বিভিন্ন রকমের সবজি চাষ হয়, কিন্তু সবজি সবসময় তো বাজারে উঠে বিক্রি হয় না, সময় লাগে, কারণ সেই জিনিসটা যে মজুত রাখার জন্য হিমঘর, ওইটা আমরা আমাদের কেশারিতে, হ্যাঁ আমরা ওই জায়গাটা রাখছি। আরেকটা যে জায়গাটা, আমাদের তো কৃষি নির্ভর এলাকা বললামই, তো সেক্ষেত্রে আমাদের এই এলাকা হচ্ছে জঙ্গলমহলের একদম শেষ এলাকা, কিন্তু এখন যেভাবে হাতির উপদ্রবটা বেড়েছে ওটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এখন আমাদের এই এলাকা থেকে, যেখানে আমরা কখনোই ভাবতে পারিনি হাতি যে আমাদের এলাকায় আসবে, এখন আমাদের হঠাৎ শুনতে হয় আমার এলাকায় হাতি ঢুকেছে, কিশোরীর মতো বাজারের উপরে হাতি ঢুকে যায়, অনেক প্রাণহানি ঘটেছে। হ্যাঁ, তো একটা ওই জায়গাটা আজকে ওই বন্যপ্রাণীরা এখানে তো আর বাজার ঘুরতে আসে না, নিশ্চয়ই ওদের কোনো সংকট হচ্ছে থাকার খাওয়ার, তাই এখানে চলে আসছে। তো ওই বন সংরক্ষণ ব্যাপারটা কিন্তু আমরা একদম গুরুত্ব দিয়ে দেবো, কারণ বন্যের পশু ঠিক না থাকে তাহলে আমরা ঠিক থাকবো কী করে। তারপরে থাকছে আমাদের যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কিংবা নির্মাণ, একটা রাস্তা ঢালাই হোক মোরাম হোক, তার তো মেরামত লাগে, ওটা একটা জায়গায় দীর্ঘদিন ওভাবে চলে না। একটা আমরা পিচ রাস্তা দেখলেও কিন্তু ওরা মেরামত হয়, তাহলে মোরাম রাস্তায় বলুন, যে বাম আমলে ছিল সবাই এখন বলে ও তো বামে মোরাম ছিল, এখন তো ঢালাই করছে, সে ঢালাই হোক মোরাম হোক মেরামত তো লাগে। একটা এলাকায় রাস্তা করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় না, তো ওই জায়গাটা একদমই এখন ক্ষতিগ্রস্ত হয়েই পড়ে থাকছে, নতুন করে কোনো মেরামত হচ্ছে না। তারপরে আমাদের যেটা আমাদের দাঁতন 1 তো আমাদের কিশোরীতে পড়ছে, ওই দাঁতন 1-এর যে একটা পর্যটন জায়গা বলবো, ওই জায়গার মানুষরা সার্বিকভাবে উন্নতি হতো। মোগলমারি যে আমাদের পর্যটন কেন্দ্র আছে, ওটাকে একটা পর্যটন কেন্দ্র করে গড়ে তোলা, যাতে ওই এলাকার মানুষরা একটা ডেভেলপমেন্ট করে ওখানে কিছু যাতে পর্যটন
যুবকদের আকর্ষণ করা যায় সেই একদম একদম, বিষয়টা। যাতে ওখানের মানুষের একটা কর্মক্ষেত্র বাড়ে। হ্যাঁ, তার সঙ্গে আমাদের যে সরসংখ্যা দিঘি আছে ওটা সংস্কার। আমিও নিজে থেকে গেছি ওই এলাকাতে। ওই দিঘিটা অনেক বড়, বিশাল বড়। ওই দিঘিটা কিন্তু কোনো সংস্কার নেই। তা আমাদের ওই এলাকার মানুষের জন্য দাবি থাকছে ওই দিঘিটা সংস্কার করে পর্যটন কেন্দ্র করা, কিংবা ওই দিঘিতে বিভিন্ন মানে মাছ চাষ করে যদি ওই এলাকার মানুষের উন্নতি হয়, এই থাকছে। এছাড়াও আবার বিভিন্ন রকম মেয়েদের স্বনির্ভর করা বিভিন্ন কুটির শিল্প দিয়ে আমাদের ইশতেহারে এরকম অনেক কিছু বলা আছে, যাতে আমাদের প্রান্তীয় এলাকার সার্বিকভাবে খেটে খাওয়া মানুষের উন্নতি হয়। পরের প্রশ্নে যাই। জলটা একটু খাই আমি। বক বক করবে, জল খেতে দাও। মলিনাদি এতক্ষণ যেটা বললেন সেটা আপনার বিধানসভা এলাকা, আপনার বিধানসভা এলাকার পার্শ্ববর্তী এলাকা উন্নয়ন যেটা করতে চাইছেন সেটা নিয়ে বললেন, কিন্তু সামগ্রিক তো অনেক উন্নয়ন হয়েছে। আপনারা আরও কি চাইছেন, আরও কি করা যেতে পারে আমাদের রাজ্যে, এবং সেই ইস্যুগুলো দেখিয়ে আপনারা ভোট চাইছেন? দেখুন, আজকে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকার যে চাহিদা, আমাদের পুরো পশ্চিমবঙ্গে সেই একই চাহিদা। কারণ আমাদের পশ্চিমবঙ্গের প্রায় এলাকাটাই কিন্তু খেটে খাওয়া ক্ষেত মজুর কৃষকের এলাকা। আমাদের পশ্চিমবঙ্গ কৃষিপ্রধান রাজ্য। তো আমাদের প্রথম যে কথাটা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তো অন্ন, আমাদের চাষবাস, ওটাই তো প্রথম থাকছে আমাদের। তো চাষবাসের জায়গায় আজকে যিনি চাষি উনি এতটাই ভুক্তভোগী, কারণ চাষ করতে গেলে যে বিভিন্ন রকমের সার ওষুধ কিনতে হচ্ছে, তার যে দ্রব্যমূল্য, সেই মূল্য ওষুধ কেনার পরে যখন উনি ধান তুলছেন ওটা বিক্রি করার পর সেই দাম কিন্তু পাচ্ছেন না। মানে তার নিজে খেটে করছেন তাই হয়তো কিছুটা হাতে থাকছে, কিন্তু যেটুকু পাওয়ার সেটুকু পাচ্ছেন না। এখন যে চাষবাসগুলো হয় কৃষকরা খাওয়ার জন্যই করে থাকেন, তাদের জমিন মানে সেভাবে লাভ পাচ্ছে না, এটা বলতে চাইছেন? না করলেই না, যেহেতু আমার জমি আছে করব ওই হিসাবে করছেন, কিন্তু ওটা থেকে যে মানে বাড়তি কিছু ইনকাম ওই আশায় কিন্তু চাষি পাচ্ছে না, পাচ্ছে না, সঠিক মানে না, মূল্য না, পাচ্ছে পাচ্ছে না। আর বাসস্থানের জায়গাটা এলে এই যে আজকে আমাদের সামনে ভোট, তাই পাড়ায় পাড়ায় যেখানেই যাই দেখি সবাই বাড়ি নিয়ে ব্যস্ত, যে না বাড়ি এসছে বাড়ি করতে হবে। এই বাড়ির অধিকার কিন্তু আমাদের সিপিআইএম বাম সরকার কিন্তু দিয়েছে। কারণ আমাদের বিভিন্ন এলাকায় কিংবা যাদের প্রয়োজন, যারা একদম ভূমিহীন, তাদেরকে ভূমি দেওয়া, বাসস্থান দেওয়ার এটার যে প্রকল্পটা আমাদের সিপিআইএমই চালু করেছে, বাম সরকার চালু করেছে। হ্যাঁ, আর শিক্ষা তো আমাদের একদম ভিত। মানে আমি যে একটা কথা বলবো, একটা সমাজে চলবো, তার জন্য শিক্ষা লাগে। তো সেই শিক্ষার যে শুরুটা, বিশেষ করে আমাদের যারা খেটে খাওয়া মানুষ বলা গেলে, ওদের ছেলে মেয়ে খেটেই খাক কিংবা কিছু কাজ করুক, কিন্তু আগে শিক্ষা চাই। খেটে খেতে গেলেও তো শিক্ষা চাই, উনি যে খাটবেন। তো সেই কথাও কিন্তু আমাদের বাম সরকারই চালু করেছেন। একজন মা বাবা যাতে টিপস সই না দিয়ে সই করতে পারে, সেই জন্য কিন্তু যে বাড়ি বাড়ি গিয়ে সন্ধেবেলা গ্রামের কোনো একজন শিক্ষিত ছেলেকে দিয়ে ওনাদের কিন্তু হাত মানে সই করা যেটা ওটা শেখানো হয়েছে। সঙ্গে তাদের ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, বিভিন্ন এলাকায়, আমাদের এলাকাতেও আছে, হোস্টেল চালু করেছিল, বিশেষ করে আমাদের এসটি, এসসি, ওবিসি এদের জন্য এটা ফ্রি হোস্টেল। কিন্তু আজকে আমরা এই দিনে দাঁড়িয়ে দেখছি হোস্টেলগুলো আস্তে আস্তে বন্ধের মুখে। ওই হোস্টেল চালানোর জন্য যে স্টাইপেন্ড টাকা কিংবা ওটার উন্নতির জন্য যে ব্যবস্থা, ওটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। আর স্কুল ছুটটা তো একদম এমন জায়গায় পৌঁছেছে, এই লেভেলটা জানতে পারছি আমরা মাধ্যমিকের যে একটা লিস্ট বেরোয় না, ওখানে যে আস্তে আস্তে মাধ্যমিক দেওয়ার বাচ্চা কিন্তু কমে আসছে। এটা কিন্তু একটা খুব ভালো বিষয় তুলে ধরেছেন যে শিক্ষিত যে শিক্ষার হারটা আস্তে আস্তে নিম্নমুখী। মানে আমরা যদি 8 পাস স্টুডেন্ট দেখি, পরে সেই স্টুডেন্টগুলো মাধ্যমিক পর্যন্ত যাচ্ছে না, বেশ কিছু স্টুডেন্ট তার আগেই স্কুল ছুট হয়ে যাচ্ছে বা ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে ওই বয়স থেকে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে যখন সেই কাউন্টডাউন করা হয় যে মাধ্যমিকে কত পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকে কত পরীক্ষার্থী, দেখা গেল যে আরও কিছু ওখানেই কেটে যাচ্ছে।
তারপরে স্নাতকও তো খুব কম, মানে এখন অনেকের মধ্যে একটা ঢুকে গেছে যে পড়াশুনো করে চাকরি পাওয়া যাবে না, তো পড়াশোনা করে লাভ কি হবে। যেটা কিন্তু বাম আমলে যখন মাধ্যমিকের একটা বছরের পর বছর যেটা একটা লিস্ট হতো, কিন্তু ওখানে দেখা যেত যে বাচ্চাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তো, কিন্তু এখন আমরা আস্তে ধীরে ধীরে দেখছি পুরো কমে আসছে। তো এখানে শিক্ষাটা আস্তে আস্তে কিন্তু এমন জায়গায় গেছে, এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের যে এখন চালু হয়েছে যুবসাথী। এই যুবসাথী লাইন যখন দাঁড়াচ্ছে ছেলেরা, এখানে কিন্তু একটা মাধ্যমিক পাস ছেলে এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ার যে পড়েছে সেই ছেলেও দাঁড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে আমার এসটি সম্প্রদায় কিংবা এসটি কিংবা খেটে খাওয়া মানুষ যারা, তারপরে ছেলেরা কিন্তু নেই ওখানে। কেন নেই? কারণ ওই ছেলেটা, ওই মেয়েটা মাঝপথেই পড়া ছেড়েছে, মাধ্যমিক করতে পারেনি। না, কারণ কি না, ওরা দেখছে আজকে 15 বছরে ওর দাদা দিদিরা শিক্ষিত হয়ে বেকার পড়ে আছে, ও শিক্ষিত হয়ে না জমিতে কাজ করতে পারছে না কোনো কাজ পাচ্ছে। আর সেই দেখেই ছেলেগুলো পড়াশোনাতে না গিয়ে ওরা কিন্তু ভিন রাজ্যে কাজে যাচ্ছে। আমি আজকেই একটা এলাকায় ঢুকেছিলাম, ওখান থেকে একটা ছেলে আমাকে খুব দুঃখের সঙ্গে বললো ছেলেটা বাইরে কাজে গেছে, ভোটের জন্যই এসছে বাড়িতে। আমি ভোটের জন্য এসেছি, এই কথাটা ওনার কথা বলছি, আমার যে ভাইটার কথা বলছি। ভোটের জন্য এসেছি দিদি, কী করব, ঘরে বউ বাচ্চা আছে, মা বাবার দায়িত্ব আছে, আর আমার এলাকায় তো কাজ নেই, আমাকে সংসার তো চালাতে হবে, বাড়িটা এসছে বাড়িটা করতে হবে, তাই আমি এই রাজ্যে গেছি কাজ করতে, কারণ ওখান থেকে আমি একটা টাকা পাবো, আমার এলাকায় তো কাজ নেই। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, আমার মাটা যদি অসুস্থ হয়ে যায় কিংবা আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়, আমাকে ফোন করলে না আমার বুকটা কাঁপে, কিন্তু আমি আসতে পারি না, কারণ ওখান থেকে আসতে কিন্তু আমি হুট করে আসতে পারবো না। যদি এই কাজটা আজকে কোম্পানি, কারখানা, যাই হোক না, যদি আমার এলাকায় থাকতো, শিল্প থাকতো, তাহলে কিন্তু আমি অন্তত 24 ঘন্টার মধ্যে ঘরে আসতে পারতাম, 12 ঘন্টার মধ্যে ঘরে আসতে পারতাম, রাতে শুনলে সকালে আসতে পারতাম। আমরা না এটা খুব খারাপ অবস্থায় আছি। তো সত্যি শুনে খারাপ লাগলো যে আমার এলাকার ছেলেরা অন্য রাজ্যে যাচ্ছে, আমার এলাকায় কাজ নেই। কেন, আমার পশ্চিমবঙ্গে তো কারখানা হওয়ার অনেক জায়গা, অনেক সুযোগ আছে, কিন্তু ওদিকটাতে কোনোভাবেই তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা তো আমার থেকে আপনারাও ভালো বুঝতে পারবেন যে বিগত দিনে কোনো বড় কারখানা শিল্প আমাদের রাজ্যে আসেনি। ওই সিঙ্গুর থেকে আমাদের টাটা জেগেছে, তারপর কোনো বড় কোম্পানি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গমুখী হয়নি। এছাড়াও আমাদের যে স্বাস্থ্যর দিকটা, আমরা শিক্ষা তো বললাম, স্বাস্থ্যের জন্য কিন্তু আমরা যে আমাদের এলাকাতে যাতে একটা ঘরের বউ গর্ভধারণ মানে কী বলবো ওটাকে, গর্ভবতী হলে তার যে পুষ্টি লাগে, গ্রামের এলাকায় তো ওই খাওয়ার দাওয়ার একটা অসুবিধা থাকেই, কারণ খেটে খাওয়া মানুষে কখনোই তার পুষ্টির ব্যাপারটা এতটা আসে না। তো সেই জন্য শুরু হয়েছিল অঙ্গনবাড়ি, যাতে ও একবেলা পুষ্টিকর খাবার পায়। তো সেই জায়গাটা কিন্তু বাম আমলে শুরু হয়েছিল, ওই জায়গার কিন্তু এখনও কোনো উন্নতি হয়নি, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যাতে গ্রামের প্রান্তীয় এলাকায় একদম তার চিকিৎসা ব্যবস্থা, তার স্বাস্থ্য কেমন চলছে, একটা মেয়ে বেড়ে ওঠা, একটা শিশুর বেড়ে ওঠা, তার ঠিক টাইমে ভ্যাকসিন, এই দেখাশোনার জন্য আমাদের আশাকর্মী চালু হয়েছিল। তো এটা আছে, সঙ্গে যে আমাদের গ্রামীণ এলাকার যে হাসপাতালগুলো আজকেও কিন্তু ওই জায়গায় পড়ে আছে, কোনোভাবে নতুন করে স্বাস্থ্য নিয়ে যেটা আপনি অভিযোগ করছেন, কিন্তু আমরা তো বিভিন্ন জেলায় জেলায় দেখেছি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বড় বড় নীল সাদা বিল্ডিং এলাকায় গড়ে উঠেছে, শুধু নীল সাদা বিল্ডিং বলে গড়ে উঠেছে, ওখানে ডাক্তার নার্স গেলে খুঁজে পাওয়া যায় না, শুধু রেফারটাই পাওয়া যায় এই এলাকা থেকে ওই এলাকা। আমাদের এই রাজ্যের বিভিন্নভাবে পেশেন্টরা কিন্তু ভিন রাজ্যে যাচ্ছে চিকিৎসার জন্য, কারণ এই এলাকায় আমাদের এই রাজ্যে চিকিৎসার পরিকাঠামো ভালো নেই। আপনি এলাকা থেকে আমাদের যে রাজ্যের বড় বড় হাসপাতালে গেলে পেশেন্টের যে ওনার বেড, ওটাও পাওয়া যায় না, ওইটুকু জায়গাও নেই, তো ওনারা ভিন রাজ্যে যাচ্ছেন। আর আমাদের এখানের ডাক্তার নার্স পাওয়া যায় না। তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে স্যালাইন, যেটা হাসপাতাল থেকে ফ্রিতে পাওয়া যায়, এখন ওই স্যালাইনও কিন্তু বিষক্রিয়া হচ্ছে, ওটাতে মানুষের যে একটা সুরক্ষা, ওটাও কিন্তু মানুষ পাচ্ছে না, জাল ঢুকে যাচ্ছে। আর ওষুধের জায়গা তো যেটা আমাদের থাকে ফ্রিতে, ওই ওষুধ ফ্রিতে তো পাচ্ছেই না, শুধুমাত্র লাইনটাই পড়ে থাকে, ওষুধ থাকে না। একটা পেলে, যদি একটা পেশেন্টকে 5টা ওষুধ বলা হয়, যদি একটা কোনো রকম পায়, 4টা থেকে বাজার থেকে কিনতে হচ্ছে। হ্যাঁ, এরপর আমাদের দাবি থাকছে কর্মসংস্থান। আজকে দিকে দিকে যে খেটে খাওয়া মানুষ সেও বেকার, যে শিক্ষিত সেও বেকার, কারণ আমরা চেয়েছিলাম যাতে খেটে খাওয়া মানুষটা একটা বাড়তি ইনকাম হোক, তাই আমরা চালু করেছিলাম জব কার্ড, কিন্তু আজকে সেই জব কার্ডের কাজ পুরোপুরি বন্ধ। যারা বিগত বছর কাজ করেছেন ওনারাও অনেকে টাকা পাননি, এই ক্ষোভ আমাদের শুনতে হচ্ছে। আর চেয়েছিলাম যে সেটা মা বাবা খেটে খুঁটে ছেলেটাকে শিক্ষিত করেছে, সে চাকরি পাক,
কিন্তু সেই জায়গাও আজকে নীল। তো সেই কথাটাই আজকে বাম সরকার বলছে আমাদের ইশতেহারে, যে প্রত্যেক পরিবার পিছু একটা স্থায়ী চাকরি অবশ্যই। আর আজকে আমাদের বিগত 15 বছরে যে আমরা এসএসসির যেটা দেখলাম 26,000 শিক্ষক বাতিল, কিন্তু বাম জামানায় ছিল প্রত্যেক বছর এসএসসি হতো। এসএসসি, পিএসসি, মাদ্রাসা যে পরীক্ষাগুলো, তাতে কি হতো যে ছেলেটা কষ্ট করে পড়েছে, খেটে খুঁটে তার মা বাবা তাকে গায়ের রক্ত জল করে একটা ভেবেছিল ছেলেটা আমার অন্তত শিক্ষিত হোক, একটা ছায়ার তলায় বসে কাজ করুক। ওই ছেলেটা কিন্তু আজকে হন্যায় হয়ে ঘুরছে, কী করবে খুঁজে পাচ্ছে না, কারণ দীর্ঘ 15 বছর এসএসসি নেই। আর যে এসএসসি হলো ওটা তো হয়েছে শুধুমাত্র আমাদের কোর্টের চাপে, প্রেসারে। আর ওটা হয়ে কিন্তু আমাদের যিনি শিক্ষক, এত বছর শিক্ষকতা করেছেন, উনি যেরকম বিভ্রান্তে আছেন, সঙ্গে যিনি ফ্রেশার, যিনি নতুন পরীক্ষা দিয়েছেন, উনি কিন্তু তার থেকেও বেশি বিভ্রান্তে আছেন। চাকরিটা আমার হবে তো, আমি একটা জায়গা পাবো তো, সবাই যেন কাড়াকাড়ি করছে, কারণ জায়গা তো একটাই, কিন্তু ওটার জন্য চাওয়া পাওয়া অনেকের। তো এই জায়গাটাতে আমাদের এই সরকারের সবথেকে বড় খামতি, তার সঙ্গে কেন্দ্র সরকারও খামতি বলবো, কারণ রেলেতে অনেক পোস্ট ফাঁকা পড়ে আছে, কিন্তু নতুন করে কোনো ওখানে নিয়োগ হচ্ছে না। শুধু রেল নয়, পোস্ট অফিস, একদম, ওগুলো তো বীমা সংস্থা, ওগুলো তো সেই একই রকমভাবে পড়ে আছে। তো সেখানে শুধুমাত্র রাজ্য সরকারের খামতি বললে হবে না, রাজ্য কেন্দ্র যে সরকারই চালাচ্ছে দুজনেরই খামতি। যে এখানে আমাদের যুব সমাজের কিন্তু ভবিষ্যৎটা কেউ কিন্তু গঠন করতে কেউ এগিয়ে আসছে না। তো ওনারা পুরোপুরি একদম বিভ্রান্ত যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, আমরা শিক্ষিত হয়ে কী করব। এটা আমাদের সবথেকে যুব সমাজকে পিছিয়ে পড়ে পিছন দিকে নিয়ে যাওয়ার একটা জায়গা। তো এই কথা থেকেই আসছে এলাকা থেকে, যে আমরা 15 বছরে না এগিয়ে গিয়ে 15 বছর আবার ওই 15 বছর আগে 2011 সালে যেখানে বাম সরকারের পতন বলুন কিংবা ওনার ছেড়ে যাওয়া বলুন, ওখানেই দাঁড়িয়ে আছি। এই 15 বছর আমাদের নতুন কিছু হয়নি আর। তো আমরা দেখছি দিকে দিকে অনেক নীল সাদা বিল্ডিং হয়েছে। সেখানে বলতে গেলে আমার এলাকায় হয়েছে কর্মতীর্থ, সেখানে একটা বিশাল মোটা অঙ্কের টাকা ইনভেস্ট হয়েছে, কিন্তু ওটা এখনও ওখানে ভূতের বাসা হচ্ছে না পাখির বাসা হচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না। কোনো কর্মতীর্থ নামে কর্মতীর্থ, কিন্তু কর্মের কোনো ওখানে হদিশ নেই, না, একদমই নেই। আর কৃষক বাজারের এত বড় এলাকা, মানুষদের এই এলাকার মানুষদের যাতে বাজারের ওখানে নিজেরা নিজেদের যে সবজি কিংবা যে চাষবাস করার জিনিস ওখানে নিয়ে আসে, একটা বাজার হোক, কিন্তু ওটাও আজকে কিন্তু ওই ভূত বাসায় পরিবর্তন হয়েছে। আর আমাদের ওই বাম আমলে একটা বাড়ি কিংবা আপনার বলবো ওই সুবর্ণরেখা যে ব্যারেজ, ওই ব্যারেজের পরিকাঠামো ওনার দেখাশোনার জন্য একটা আমাদের অফিস বিল্ডিং হয়েছিল নাপোতে। ওই বিল্ডিংটা হয়েছিল যাতে ওইখানে যে কর্মীরা থাকবেন ওনাদের থাকার জন্য। আজকে ওই জায়গাটাও কিন্তু ভগ্নাবশেষ হয়েছে, ওটাকে কোনোভাবে কাজে লাগানো যাচ্ছে না। না দিদি, আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের। আমরা শেষ মুহূর্তে আমরা যেটা আবেদন করি সেটা আপনাকেও করব, যে এই নির্বাচন 2026 বিধানসভা নির্বাচন 2 দফায় হচ্ছে। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত যদিও কোনো তেমন বড় কিছু অঘটন ঘটেনি, কিন্তু ভোট পরবর্তী সময় যাতে কোনো হিংসা, কোনো হানাহানি, গণ্ডগোল না হয় তার একটা আবেদন জানান। আমরা তো জানাচ্ছি। আমি তো এতক্ষণ বাংলাতে অনেক কিছু বললাম, কিন্তু আমি আমার ভাষায় কিছুটা আমাদের সাঁওতাল ভাইদের জন্য কিছু বলতে চাই। অবশ্যই। তো বহাকো আবো সান্তাড় বহা জাহাঁ রেখে জাহাঁ বো মেনাবো না। আবো সাঁওতাল বলতে শুধু সাঁওতাল ᱫᱚ ᱵᱟᱝᱟ, মুন্ডা, সিং, ভূমিজ ᱡᱷᱚᱛᱚ ᱵᱚ ᱞᱟᱹᱭᱚᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱛᱮᱦᱮᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ, আবহাওয়া যে ভবিষ্যৎ প্রজন্ম অলোপ পড়া দিক থেকে একদম লাতার চাবাক কানা। আবো অলোপ পড়া যদি বাবো সেᱬᱟᱭᱟ তাহলে ভবিষ্যৎ হাপেন দিন ᱨᱮᱫᱚ ᱦᱚᱨ ᱵᱤᱨ ᱨᱮ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱛᱮ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚ ᱨᱚᱲᱟ, ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱵᱚ ᱞᱟᱹᱭᱟ। ᱚᱱᱟ ᱞᱟᱹᱭ ᱠᱷᱟᱹᱛᱤᱨ কিন্তু আবহাওয়া অলোপ পড়া দরকার। তেহেন যে জাহাঁয় গে জাহান আবো কামি কাজ কে সে বোধ বৈহড় হইচনি, অফিস আদালত হইচনি, ওনা ᱞᱟᱹᱜᱤᱫ তো শিক্ষা দরকার কানা। তেহেন কিন্তু ᱚᱱᱟ ᱡᱟᱭᱜᱟটা পুরো রাপুদ চাবাক কান তাবোনা। আবহাওয়া ᱯᱟᱹᱦᱤᱞ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱟᱶᱛᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱮ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱟᱣ,
ᱛᱮᱦᱮᱧ ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱟᱨᱚ ᱢᱤᱫ ᱛᱮ ᱟᱹᱜᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱳইভাবে ᱜᱮ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱟᱹᱜᱩ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱡᱟᱛᱮ ᱟᱵᱚᱨᱤᱱ ᱦᱚᱲ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱵᱤᱨ ধারে বোধ ধারে বাজার দিᱥᱚᱢ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱡᱷᱚᱛᱚ ᱢᱤᱫ ᱠᱟᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱪᱮষ্টা ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ যাতে আবার বো মিদ রুয়াড়ᱚᱜ মা। রাজনীতি হচ্ছে নিজের মতামত, আপনি কোন দলকে পছন্দ করেন, কাকে ভোট দিচ্ছেন, এটা কিন্তু কেউ দেখতে যাচ্ছে না। ভোটটা কিন্তু একান্ত নিজের গণতান্ত্রিক অধিকার, ওখানে কেউ গিয়ে দেখতে যায় না। তো ভোট আপনি কাকে দিচ্ছেন, কি করছেন, ওটা আমাদের নিজস্ব, কিন্তু এলাকায় সবাইকে একসঙ্গে থাকতে হয়। আমাদের এলাকায় এখানে দুর্গাপূজা হয়, বাহা পরব হয়, ঈদ হয়, মহরম হয়, সরস্বতী পুজো হয়, সবটাই কিন্তু আমরা একসঙ্গে ভাগ করে নিই। তো ভোট আমাদের আসবে যাবে, কিন্তু আমাদের যে ভাই বোনের যে সম্পর্ক, এই সম্পর্ক যেন একটু অটুট থাকে। তো এই রক্ত খুনোখুনি জায়গায় যেন না যায়, আমরা সবাই একটা নিজেদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক বলবো, ওটা রেখে যেন এই ভোট নির্বাচনটাকে সফল করি। ঠিক, একেবারে প্রার্থীর কথা মতো আমরাও সকলকে আবেদন করছি যে দেখুন, ভোট আসবে যাবে, কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, গ্রামের প্রতিবেশী, সবাই আমরা সবাইকে নিয়ে চলব। সেক্ষেত্রে এই যে ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল, বিশৃঙ্খলা তৈরি করা, প্রাণহানির মতো ঘটনা ঘটে যায়, যাদের সঙ্গে এই ঘটনা ঘটে তার পরিবারের কি অপূরণীয় ক্ষতি হয় সেটা আপনারা ধারণা করতে পারবেন না। যাদের হয়েছে বা যাদের হয় তারা জানে। সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাকলো, আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলুন। সকাল সকাল ভোট দিন, সবাই ভোট দিন। ভোটাধিকার আমাদের সবার, ভোট দিতেই হবে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। পছন্দ না হলে আরও অপশন রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা তো জানেন, কিন্তু ভোটটা দেবেন। আর অবশ্যই আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য মলিনাদিকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।